হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ নিয়ে এসেছি শ্রীমতী লীলা মজুমদারের কলমে লেখা তিনটি ভূতের গল্প। তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প, ভুতুড়ে গল্প। বাড়িটাতে পা দিয়েই আমার মেজ পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি। বাড়িটার বাইরে থেকেই গা ছমছম করে। কবেকার পুরনো বাড়ি, দরজা জানলা ঝুলে পড়েছে, শ্যাওলা জন্মে গেছে। ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে। ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি, আর তার দুপাশের শিরিষ গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে। সন্ধেও হয়ে এসেছে। চারদিকে সারা শব্দ নেই। কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে। মেজ পিসেমশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন। বারবার দোতলার ভাঙা জানলার ওপর চোখ পড়তে লাগলো। বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল। মেজ পিসেমশাইয়ের তো অবস্থা কাহিল, অথচ উনি ভূত বিশ্বাস করেন না। সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে। গঙ্গার উপর বাড়ি। ঢুকেই একটা বড় খালি হল ঘর, আবছায়াতে হাঁ করে রয়েছে। লণ্ঠনের আলোতে দেওয়ালে পিসেমশাইয়ের প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে। পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন। প্রকাণ্ড একটা বারান্দা, তার রেলিং ভাঙা। তারপর এক ফালি শান বাঁধানো চাতাল, তার চারদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো। তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেবে গেছে। তার অসংখ্য ইঁট জলে ধুয়ে গেছে। সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবি লেবুর গাছ, তার নিচে কবেকার পুরনো ইটের গাদা, রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে। গঙ্গার ওপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসেমশাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। একতলায় বসে থাকলে চলবে না, উপরে যেতে হবে, রাত কাটাতে হবে, নইলে বাজি হেরে যাবেন। ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না, উপরন্তু যোগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন। হলের দুপাশে সারি সারি ঘর, তাদের দরজাগুলো আধ খোলা। দু একটা বিশাল বিশাল কারি কুড়ি করা ভাঙা তক্তপোষ, দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক, একাত্রা বৃহৎ রংচটা আয়না ছাড়া কোথাও কিছু নেই। মেজ পিসেমশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন। দোতলাটাও ঠিক একতলার মতো। সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল, তার মধ্যে আসবাব কিছু নেই। খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা, তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে। আর ঘরের কোণে দেওয়ালে একটা সেতার ঝুলছে, তাতে তারের কোনো চিহ্ন নেই। মেজ পিসেমশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, দেওয়ালের দিকে পিঠ করে, যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে। কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না, প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে। তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার। ভয় আবার কিসের? ভূত তো আর হয় না। ঘরগুলি প্রায় সবকটাই দরজা খোলা, একেবারে খালি।
ধুলোয় ধূসর। দু একটাতে ভাঙা ভাঙা আলমারি, প্রকাণ্ড জলচৌকি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে। তার আশেপাশের ছাদটাতে ঝুলকালির দাগ রয়েছে। মেজ পিসে মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন। তাছাড়া রাতই যখন কাটাতে হবে, একটা বসবার জায়গা তো চাই। হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা। গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে, তাতে মানুষ আছে, আলো জ্বলছে। ওপারে শত শত আলো জ্বলছে। মেজ পিসে মশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন। ভর দিতে ভয় করে, যদি ভেঙে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচলেন। ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে। চমকে মেজ পিসে মশাই ফিরে দেখেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদা জাব্বা জোব্বা পরা একজন বুড়ো মতো লোক। কি ভালো দেখতে! হাতির দাঁতের মতো গায়ের রং, দাড়ি নেই, লম্বা গোফটা পাকিয়ে পাকিয়ে কানের ওপর তুলে রেখেছেন। টানা টানা চোখ, আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে বললেন, মেজ পিসে মশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তোর মালা জড়ানো, কানে মুক্তো পরা, হাতের ভুল আঙুলে হীরের আংটি। হ্যাঁ, এ আবার কে? লোকটি এবার বিরক্ত হয়ে বললেন, তুই কি ভোড়া হলি নাকি? আজকাল সব জাতা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি। আছে না নেই? মেজ পিসে মশাইয়ের গলা টলা শুকিয়ে একাকার। নীরবে মাথা নাড়লেন। লোকটা হতাশভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন, একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না? মায়ের থেকে লজ্জা পায় না তোর? আমি আর কি, তা বটে তা বটে, আমি এখন আর কি যে আমার কথা শুনবি? হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন, অত যে নিলি তখন মনে ছিল না কথা? এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম। কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না। ধীরে ধীরে তোকে ওই এলো বুঝি। বিদ্যুতের মতো বুড়ো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন। মেজ পিসে মশাইয়েরও যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ। দেওয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারদিক ভালো করে দেখে নিলেন। কেউ কোথাও নেই। লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে। অত গয়নাগাটি বা পেল কোত্থেকে? কেমন অস্বস্তি বোধ করতে লাগল। লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন। নিচের তলাটা বরং ভালো, একটা তক্তপোষে বসে বসেই রাত কাটানো যাবে। পকেট চাপড়ে দেখলেন অশরীরী খুনে লোমহর্ষণ 10 নম্বরখানা দিয়ে দিতে যোগুর বাবা ভোলেননি। রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগাগোড়া গল্পখানি বলতে হবে, তবে বাজি জেতা। পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের ওপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোণটা ধুতির খোঁট দিয়ে ঝেড়ে ধপ করে পিসেমশাই বসে পড়লেন। ময়লা খোঁটটা দিয়েই গলার কপালের ঘাম মুছতে লাগলেন। আহ, বাঁচা গেল। ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না, নইলে তো আজ ভয়েই আধমরা হয়ে যেতে হতো। সামনের রং চটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল। বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের স্বরে বললেন, তোরা কি কাজে লাগবে বল? যারা দেয় তারা প্রাণ হাত দিয়ে করে দেয়, না পেলে আমারটা মিলিয়ে যায়। কেন দিচ্ছিস না বাপ?
একে একে সবই তো প্রায় নিয়েছিস, আরো চাস বুঝি? তোর প্রায় কি মায়া দয়াও নেই? প্রথম যখন এলি কি ভালো মানুষটি ছিলি। আমি উপরের ওই নীল গাছটাতে বসে সেতার বাজাতাম, আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে শুনতিস। তোকে কত না ভালোবাসতাম, এটা ওটা রোজই দিতাম। কত না ভালো মানুষ সেজে থাকতিস। ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউটে সাপ, তা কি আর জানি? মেজ পিসেমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন। বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন। রাগে তার দু চোখ লাল হয়ে গেল। ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেজ পিসেমশায়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন, একদিন এই খুশিকে দেড়শত লোকে ভয় করত। কোম্পানির সাহেবরা এসে এর ভয়ে পা চাটত। এখন বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এই এত বড় আসপদা। তবে এখনো মরিনি, এখনো তোকে এক মুঠো ভস্যে। না রে না, কি বাজে কথা বলছি। দিয়ে বাবা, দেখ তোকে তার বদলে কি দিব। এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হীরের আংটিখানি খুলে মেজ পিসেমশায়ের দিকে বাড়িয়ে দিলেন। মরিয়া হয়ে মেজ পিসেমশাই এদিক ওদিক তাকালেন। কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর ওপরে হাত পড়ল। তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন। সত্যি দিদি, হা, বাঁচালি বাবা। এই নে, আমি আশীর্বাদ করছি তোর 100 বছর পর মাই হবে। এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসেমশায়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট। পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন। সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের ক্ষীণ আলোকে দেখতে পেলেন। তারপর তিনি যেন বাতাসে মিলিয়ে গেলেন। আর পিসেমশাইও তক্ষুনি আরে বাপ বলে মূর্ছা গেলেন। পরদিন সকালে যোগুর বাবা, পটলের মামা, আমার বাবা আরও 5-7 জন গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশায়ের ঘুম ভাঙালেন। উঠে দেখেন ঘরদোর রোদে ভরে গেছে। তারা বললেন, উপরে গেছিলি? তবে দে উপরের বর্ণনা দে। ঠিক বলছেন কি না পরখ করবার জন্য সবাই মিলে উপরে গেলেন। পিসেমশাইও গেলেন। সব ঘরদোর শূন্য, খাঁ খাঁ করছে। যোগুর বাবা তো রেগে টং। ইস, অত ভালো ছাগল ছানা হাত ছাড়া হয়ে গেল। ইস, ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে। মাটিতে অশরীরী খুনে পড়েছিল। হ্যাঁ, ঠিক হয়েছে। বড় যে ঘুমোচ্ছিলি, বইটা পড়েছিলি? বল তবে, আগাগোড়া গল্পটা বল। মেজ পিসেমশায়ের মুখে আর কথাটি নেই। মনে মনে দেখতে পেলেন যোগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। সারা রাত ঘুম লাগিয়েছেন, স্বপ্ন দেখেছেন, তার উপযুক্ত সাজা তো হবেই। লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভিতর হীরের আংটি জল জল করছে। মেজ পিসেমশাই গা ঝাড়া দিয়ে উঠে বসে বললেন, নিয়ে যা তো ছাগল। ইস, ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়িমুখো রওনা দিলেন। শুনছিলেন লীলা মজুমদারের প্রথম গল্প ভুতুড়ে গল্প। এবার পড়ছি দ্বিতীয় গল্প, খাগায় নোমো। ছোটবেলায় এই দোল টোলের সময় দেশে যেতাম। আমার ছোট ঠাকুরদা আমাদের যত রাজ্যের গাঁজাখুরি গল্প বলতেন। সেসব একবার শুনলে আর ভোলা যায় না। একদিন বললেন, দেখ, এই যে আমাদের গোষ্ঠীর ধনদৌলত দেখে গাঁ শুদ্ধ লোকের চোখ টাটায়, এ কি আর অমনি অমনি হয়েছিল ভেবেছিস? নাকি চিরকাল এমনটি ছিল?
বুঝলি, এসব লেখাপড়া শিখে সারা জীবন খেটে খুঁটেও কেউ করে দিয়ে যায়নি, বা লটারিতেও জেতেনি, কি শ্বশুরের কাছ থেকেও পায়নি। মাটি খুঁড়তে খুঁড়তেও কেউ ঘরা ঘরা সোনা পায়নি, চুরিও করেনি, ডাকাতিও করেনি। তবে হলো কি করে? আরে ওসব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে? এই আমাকেই দেখ না, তিনটি বার ম্যাট্রিক ফেল করে সেই নাগাদ দিব্যি বাড়িতে বসে আছি। কিন্তু তাই বলে কি আর আমি তাদের কারো চাইতে মন্দ, নাকি তাদের চাইতে কম চাই? তোরাই বল না। এই দেখ, এরকম হীরের আংটি দেখেছিস কখনো? এটার দাম কমসে কম 1,000 টাকা। কখনো ভেবেছিস এত সব হলো কোত্থেকে? এই যে দুবেলা তাল তাল মাছ, মাংস, দই, ক্ষীর তোরা 5 জনা ওড়াচ্ছিস, তাই বা আসে কোত্থেকে? জানিস, এই সমস্তরই একমাত্র কারণ হলো গিয়ে একটা, এই এত বড় কালো পালক। শুনে আমরা তো হাঁ। ছোট ঠাকুরদা আরও বললেন, হ্যাঁ, একটা কালো পালক ছাড়া আর কিছুই নয়। ওটিকে তোরা না দেখে থাকতে পারিস? কি বা দেখেছিস দুনিয়াতে? ভূত পর্যন্ত দেখিসনি। তবে ওটি কপুর টপুর দিয়ে লাল শালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্স করে আমার ঠাকুরমার লোহার সিন্ধুকে পোড়া আছে। তোদের মতো আকাট মুখ্যদের কি বা বলবো। তবে শোন ব্যাপারটা গোড়া থেকে। আমার ঠাকুরদা ভারী চালাক, চতুর, কায়দা দুরস্ত মানুষ ছিলেন। ক্যাসা তার চুলে টেরি বাগাবার ঢং, ক্যাসা কোচানো মলমলি ধুতি, গিলে করা পাঞ্জাবি, কানের পিছনে তুলোর পুটলি করে আতর গোজা। সেসব একবার দেখলেই লোকে তাক লেগে যেত। তার উপর আবার লোককে খুশি করতে তার জোড়া খুঁজে পাওয়ার দায় ছিল। বুঝতেই পারছিস, এই সব কারণে এখানকার যিনি রাজা ছিলেন, তার সঙ্গে ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল। সেই জন্য রাজসভাতেও তার বেজায় খাতির। আর তাই দেখে 5 জনার হিংসে। একদিন সকালে স্নান সেরে সেজে গুজে ঠাকুরদা রান্নাঘরের পাশের ওই গন্ধরাজ গাছটি, ওটির কি কম বয়স ভেবেছিস? ওই গাছটা থেকে 2টো ফুল পেড়ে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন। আর শটাং গিয়ে রাজার কানে কানে কি যে না বলতেন তার ঠিকানা নেই। ব্যাস, রাজাও আহ্লাদে 8খানা হয়ে হাতের কাছে যা পেতেন, শাল, দোশালা, শিরোপা, জামা, জুতো, সব তাকে উপহার দিয়ে বসে থাকতেন। এমনকি শেষটা এমন অবস্থা দাঁড়ালো যে দূর থেকে তাকে সভায় ঢুকতে দেখেই সভাসদ যত উজির নাজিররা যে যার গয়নাগাটি, জুতো, পাগড়ি লুকিয়ে ফেলতেন। এমনই সব ছোট মন ছিল। নিশ্চয়ই বুঝতে পারছিস যে এরা কেউই ঠাকুরদা বেচারিকে সুনজরে দেখতেন না। সত্যি কথা বলতে কি, সবাই তার উপর হাড়ে হাড়ে চটা ছিলেন। এমনকি একা পেলে তাকে খোসা মুদে বলে অপমান করতেও ছাড়তেন না। অবশ্যই তাতে আমার ঠাকুরদার কাজকলাও এসে যেত না। তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন। এখন মুশকিল হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না। তোরাই কি আর সারাটা জীবন ওই রকম কাজকর্ম না করে পরের ঘাড়ে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস? ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভার মৌরসি পাট্টা গেড়ে জেকে বসেছেন। রাজবাড়ি থেকে রোজ তার জন্য কলসি কলসি দুধ, ঘি, ভার ভার দই, ক্ষীর, ধামা ধামা চাল, কলা, থোক থোক নতুন গরদ তোরা তোরা মোহর যায়। তার আবার ভাবনা কিসের?
এমনই সময় হঠাৎ একদিন কোত্থেকে এক ছোকরা কবি, বলা নেই কওয়া নেই, একেবারে রাজসভায় এসে হাজির। কেউ তাকে কোশমিন কালেও চোখে তো দেখেনি, না পর্যন্ত শোনেনি, কিন্তু যেমনই তার রূপ তেমনই তার খোসামুধে স্বভাব। দুদিনের মধ্যে রাজ্য শুদ্ধ রাজসভাকে একেবারে হাতের মুঠোর মধ্যে এনে ফেলল। কি আর বলবো তোদের, তার উপর তার খাসা গানের গলা ছিল, আর কত যে ছল চাতুরি জানতো। যখন তখন যেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে গুব গুবা গুব বাজিয়ে বাউলদের মতো করে এমনই নেচে কুদে দিত যে সভা শুদ্ধ সবাই একেবারে গোলে জল। ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন মুশকিলে। রাজা আর তার দিকে ফিরেও তাকান না। রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ। এমনিতেই রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন, আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে দারুণ কুঁড়েও হয়ে গেছেন। তাই আবার দিব্যি টইটুম্বুর একটি নাহা পাতিয়াও বাগিয়েছেন। অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চরিত্র করবেন তারও জো নেই। অথচ মনে মনে বেশ বুঝেছেন যে এবার এখানকার পাট উঠল। ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তার কেন, তার 14 পুরুষের কারও কম্য নয়। আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল। এই তোরা যে বড় হাসিস, নিজের অতিবৃদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তোদের হাসি পায়। আরও শোন তবে, মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয়, ভোর হতে না হতেই গয়লারে, মুদিরে, তাঁতিরে, নাপিতরে, ধোপারে, যে যেখানে ছিল সব টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগলো। ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুরমার মেজাজও এমনই খিচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেকাও দায় হয়ে উঠল। শেষ পর্যন্ত একদিন গভীর রাতেই ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন। গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শটাং গিয়ে এই গ্রামের বাইরে মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুড়ে বট গাছ ছিল, দিনের বেলাতেও যার ছায়া মারাতে লোকে ভয় পেত। এইদিক ওদিক কি তাকাচ্ছিস বল দেখিনি? সে গাছ কোন কালে মুড়ে ঝরে চেলাকাঠ হয়ে গেছে। এখন চুপ করে শোন তো। সেই গাছতলাতে না গিয়ে এক হাড়ি শুটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদা ধর্ণা দিয়ে পড়ে থাকলেন। একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না। পড়ে আছে তো পড়েই আছেন। পেঁচা টেঁচা ডাকছে, কিসের একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে। কি সব সরসর খড়খড় করে পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। কারা জানি চাপা গলায় ফিস ফিস করছে, কিন্তু ঠাকুরদা নড়েনও না চড়েনও না। হয়তো বা একটু তন্দ্রা মতো এসে থাকবে। হঠাৎ মনে হলো কে যেন বলছে, ওঠ বেটা, বাড়ি যা, যা যা বাড়ি যা, আর তোর কোনো চিন্তা নেই। ওঠ বলছি, কেটে পড় দেখিনি। কি জ্বালা, ভাগ বলছি। ঠাকুরদাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখ হাঁটা দিলেন। আর কি আশ্চর্য ব্যাপার, একেবারে দোরগোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে। তুলে নিয়ে অবাক হয়ে চেয়ে দেখেন কুচকুচে কালো একটি পালক, তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরা কাটা, মুখের দিকটা একটু ছুঁচলো মতন, একটু চেটে নিলেই খাসা এক খাগের কলম। কলমটা হাতে নিতেই হাতের আঙুলগুলো কেমন চিরবির করে উঠল। ঠাকুরদা আর থাকতে না পেরে ঠাকুরমার আলতা শিশি
আর ধোপার হিসেবের খাতা নিয়ে বসে পড়লেন। আর সেই অদ্ভুত কলমটি, বিশ্বাস করিস আর নাই করিস, অনবরত কি যে মাথা মুন্ডু লিখে যেতে লাগলো, পড়ে তো ঠাকুরদার নিজেরই চুলদারি খাড়া হয়ে উঠল। এই অবধি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম, কেন চুলদারি খাড়া হবে কেন? আরে সে যে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প, যা পড়লে গায়ে রক্ত হিম হয়ে যায়। আমার ঠাকুরদা নিজের লেখা নিজে পড়ে প্রথমটা থ মেরে গেলেন, পরে বুঝলেন ধর্ণা দেওয়ার ফল ধরেছে। সারাদিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন। তারপর সন্ধে লাগতে সেজে গুজে রাত সবাইকে হাজির হলেন। দেখেন গিয়ে সেই বেটা হাত পা নেড়ে দাঁত বের করে গান ধরেছে, আর লোকগুলো সব হাঁ করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে। ঠাকুরদা সভায় ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় লণ্ঠনটার অনেকগুলো আলো নিভিয়ে দিল। গানও তক্ষুনি থেমে গেল, সভাও থমথমে চুপচাপ হয়ে গেল। আর ঠাকুরদা রাজার সামনে এসে সিংহাসনে সিঁড়ির ধাপে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন। দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসল। কবি ছোকরা তো 5 জনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে এসে ঘেঁষে বসল। ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন। কবি ব্যাকুল হয়ে বলল, তারপর? রাজা বললেন, তারপর? সভা শুদ্ধ সকলে বলল, তারপর? গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন, মহারাজ, এবার আমায় বিদায় দিন। এখানে খেতে পাইনে, ভিন গায়ে দেখি গিয়ে চেষ্টা করে। রাজা কিছু বলবার আগে কবি বললে, না না, সে কি, তাহলে আমাদের ভূতের গল্প কে বলবে? এই নাও আমার মানি ব্যাগটা নাও। দেখতে দেখতে সবার লোকেরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুজে দিতে লাগলো। ঠাকুরদা সেসব চাদরে বেঁধে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধারটা শোধ করে দিলেন। তারপর আবার সেই খাগের কলমে হাত দিয়েছেন কি, আবার আঙুল চিরবির করে আবার সেই রকম লেখা বেরোতে লাগলো। এমনকি ঠাকুরদা 1 বছর ধরে 365টা ভূতের গল্প লিখে ফেলেছিলেন, আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন। তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর ক্ষেত খামার সব হয়েছিল। তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস। আমরা বললাম, তারপর উনি থেমে গেলেন কেন? মরে গেলেন বুঝি? ছোট ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন, মোটেই মরেননি। তোরা বললেই ওকে মরে যেতে হবে নাকি? মরেন টরেন নি। তবে 1 বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন সেই মোটা একটা কালো পাতিহাঁস চান সেরে পাড়ে উঠে পালক সাফ করছে, আর ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় কালো পালক এদিক ওদিক পড়ে যাচ্ছে। তার প্রত্যেকটাতে একটা করে চওড়া সাদা দাগ, আর মুখটা কেমন ছুঁচলো ধরনের। একটু ছেটে নিলেই খাসা খাগের কলম। তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু এক। একেবারে বেমালুম মিলে গেল। এমনই মিলে গেল যে কোনটা নিজের পালক তা একদম আর চেনাই গেল না। 1 ফোঁটা লাল আলতাও তাতে লেগেছিল না। রোজ তাকে এত যত্ন করে পরিষ্কার করা হতো। ব্যাস, গল্প লেখা বন্ধ হলো। ঠাকুরদাও পেন্সিল নিলেন,
কিন্তু ততদিনে তার অবস্থাও ফিরে গেছে, চিন্তাও ঘুচে গেছে। শেষ বয়সটা দিব্যি আরামেই কাটলো। ওই গল্পগুলোর কত হারিয়ে গেছে, কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম 50টি আমার কাছে আছে। আমার কথা মতো চলিস যদি, মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি। ছোট ঠাকুরদা মারা যাওয়ার আগে আমার উপর খুশি হয়ে ওই খাতাটা আমাকে দিয়ে গেছেন। এখন ওটি আমার কাছে আছে। তোমরাও যদি আমার কথা মতো চলো তো মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি। শুনছিলেন দ্বিতীয় গল্প খাগায় নমঃ। এবার আজকে তৃতীয় ও শেষ গল্প, লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন? লক্ষ্মী বলল, ওর যে খিদে পেয়েছিল, ম্যাও ম্যাও করে কাঁদছিল। মাসিমা রেগে মেগে বললেন, তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো। আমরা সকালে ঝর্ণাতলায় চড়ি ভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী এমনই অবাক হয়ে গেল, সে আর কি বলবো। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু, এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথা সরে না। হিংসুটি মালতী একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকে রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমরা লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরে সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী করে কি? মালতীটা এমন ছিচকাদুনে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে অমনি চলল নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসল। ভুলে জানলা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি, তোমার কি লজ্জাও নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ করো তাহলে তোমাকে ক্ষমা। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতরে একটা বড় মাকড়সা বসেছিল। লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আউ আউ করতে করতে দৌড়ে পালালো। লক্ষ্মী জানলাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বৃষ্টি দেখতে হয়ে গেল। তাছাড়া আর বুদবুদ ওড়াতে ভালো লাগছিল না। লক্ষ্মী 2 হাত কোনোই অবধি ডুবিয়ে জল ঘাটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে চুপ্পুর। যাবার আগে মাসিমা নিজে থেকে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন, দরজা খোলো লক্ষ্মীটি, সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? ওই একটু শিক্ষা দিলাম, চলো আমার। লক্ষ্মী জানলাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগে ছুটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ তো, তবে থাকো ওখানে। বলে বাইরে থেকে দরজা জানলার শিকলি তুলে দিয়ে দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরেই বাইরে ওদের কল কল শব্দ শোনা গেল। সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল। জানলা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে গেলে পর
বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না। কানের মধ্যে কিরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো। কাঠের সিঁড়ি কড়িবর্গা থেকে এমন মটমট আওয়াজ শোনা গেল। চৌকিদার, মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্নাবান্না করত, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয়ই নিজের ঘরে চলে যাবে। 3টের আগে তার টিকির ডগা দেখা যাবে না। 4টের সময় চড়ি ভাতিওয়ালিরা ফিরবার আগে চা জল খাবার বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখল। বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করার ফল। টবের পিছনের দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত। রংটাতে কেমন ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটাই একটু অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকত, তার স্ত্রীরা সবাই মরে যেত। তারপর থেকে রাতে কি সব আওয়াজ হতো। বড় বাড়িতে চাকর বাকররা শুতে চাইতো না। এসব জেঠির মুখে শোনা। শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগে দান করে সাহেব বিলেত চলে গেল। সেও প্রায় 50 বছর হতে চলল। সেই স্তক বাড়ি খালি পড়েছিল। পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100 টাকা দিলেও রাত 10টার পর সে এ বাড়িতে থাকতে রাজি নয়। 10 বছর আগে মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমে ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড় লোকেরা ভালো জামা কাপড় পরে হাততালি দিয়েছিলেন। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেবের পুজো দিয়েছিল। তাতে তো ভারী ফল হলো। যাকে জেঠি এ নিয়ে কিছু বলতে চান না। এক্ষুনি মাসিমা আসবেন। বেড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। এই ছিল, এই নেই। ঘরের দরজা জানলা তো বন্ধ, তাহলে সে গেল কোথায়? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরের জানলাটা খুলে চারদিকে দেখতে লাগলো। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালা লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে পড়ল। নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের সর ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাটা, কলের জল খুলে রাখা, এবার বেরুচ্ছে সব। শুনে লক্ষ্মী এমনই অবাক হয়ে গেল যে শুধু জিভ ভ্যাংচানো ছাড়া কিছু করতেই পারল না। কারণ ওসব ও মোটেই করেনি। কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পেছনের রাস্তা বেজায় পিছল। তার ওপারে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝুরঝুর শব্দ শোনা যায়। ওর নাম নাকি মণি ছোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণি ছোড়া জল খেলেই পেট কামড়ায়। মণি ছোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণি ছোড়ার ওপারের পাহাড়ের গা খসে বাড়িঘর লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনরি চঙে পড়ে গেছিল। আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল।
সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবেও এমনি রাগ হলো লক্ষ্মীর যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরে ধূপধাপ কলকল শব্দ। এই আবার কি? অমনি জানলার কাছে গিয়ে দেখে কিনা আজ ছুটির দিন। একপাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে, নিশ্চয়ই পেছনের কাঠের গেট দিয়ে। সামনের দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখেই লক্ষ্মীর মনটা খুশি হয়ে ওঠে। মেয়েগুলোর সব কটার দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা। এই শীতের দেশেও খালি পা, কিন্তু কি দুষ্টু কি দুষ্টু। এসেই মাসিমার শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে তত্তর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল দেখে লক্ষ্মীর চুল খাড়া। শেষটা আর থাকতে না পেরে ওপর থেকে ডেকে বলল, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস? পালা বলছি। তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা হেসেই কুটোপাটি। কেন, মারবি নাকি? তাহলে অত বলচাল না ঝেড়ে নেমে এসে মার না। এই বলে ভেংচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দুকানে দুই বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো। স্নানের ঘরের কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল, লক্ষ্মী তাদের গায়ে এক মগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না। তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে থেমে গেল। ঘরে বন্ধ? ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ কি খারাপ, দাঁড়াও এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকলো। লক্ষ্মী একেবারে হাঁ। পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গেছিলেন সেটাকে কট করে খুলে ফেলল। লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কিরকম চাবি ভাই, বিলেতি তালাও খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। তোমরাই তাহলে জেঠির সব ছেড়ো, ময়দা ছড়াও? ওরা বেজায় হাসতে লাগলো। তাছাড়া উনুনে জল ঢেলে রাখি, মুরগি ছেড়ে দিই, দুধে তেঁতুল ফেলি, আরো কত কি করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল। কোথায় থাকো তোমরা? ওরা বলে, কেন, আমাদের স্কুলে মণিঝোলার ওপারে। লক্ষ্মী বলল, দেখছো মাসিমা কি খারাপ, বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিচ্ছু নেই। মেয়েগুলো ওকে ঠেলা দিয়ে বলল, কিছু নেই তো, তুমি দেখবে চলো। তাই নিয়ে গেল ওরা পেছনের পিছল রাস্তা দিয়ে, মণিঝোড়ার ঝর্ণার ঠিক মাথার ওপর দিয়ে। সেখানে দাঁড়িয়ে সবাই আছলা আছলা জল খেয়ে নিল। তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপে ঝাড়ে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল। কি মিষ্টি কি মিষ্টি, একটাতেও পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি। ঠিক তাই, একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবিকই তাই। চারদিকে ফুল ফলের বাগান
ফুটফুট করছে। গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপে ঝাপে লাল, সাদা, গোলাপি, হলদে গোলাপ ফুল। মস্ত লম্বা একটা একখানা বাড়ি, তার সব দরজা জানলা খোলা। ঘরের মধ্যে তাকের ওপর সারি সারি ছবির বই, গল্পের বই, বয়াম বোঝাই লজেন্স জুস, টফি, ভাজা মশলা, কুলের আচার, চিনে বাদামের তক্তি, আমসত্ত্ব, যার যত খুশি নাও আর খাও। চারদিকে কত কুকুর, কত বেড়াল, কত ছাগলছানা, কত মুরগির বাচ্চা। কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সেই পাতি বেড়ালটাও ছিল। লক্ষ্মী একবার জিজ্ঞেস করেছিল, আমরা মনি ছোড়া জল খেলাম, পেট ব্যথা করবে না? ওরা বলল, দূর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো, তোমাদের নাম কি ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু। বলে তত্তর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আর এক গাছ দিয়ে নামল। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমোয়। লক্ষ্মী বলল, তাহলে পড়ো কখন? ওরা হেসেই কুটোপাটি, কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে বই তো পড়ার বই নয়, তবে আর পড়াশোনার কথা কেন বলো? এই বলে দৌড় দৌড় দৌড়। যাদের সাহস বেশি তারা মনি ছোড়ার জলের ধারা বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগলো। আবার জলের ধারের রডোডেনড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুমফার লামা ঘণ্টা পিটল, অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল, এই রে, 4টে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমা স্নানের ঘরের কাঠের সিঁড়ির উপরে পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলতো। মাসিমা হেসে বললেন, কারা ধরত রে? কাঠের সিঁড়িতে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বললেন, ও মা, কোথা যাব? একলা একলা সারাদিন কাটলো, এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি, যদি গড়িয়ে পড়ে যেতিস। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল। স্বপ্ন দেখছিলি বুঝি? চল, মাংসের সিঙ্গারা কিনে এনেছি, সারাদিন কিছু খায়নি, আহারে। যাই, স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম নিশ্চয়ই, পালিয়ে যাসনি যে বড়। বেড়ালটা বলল, মিউ, অর্থাৎ পালিয়ে গেছিল বই কি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল, যেটি যেমন ছিল ঠিক তেমনই আছে। তাকের ওপর চুল কালো করার ওষুধের শিশিটাও। মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন, বললেন, কি জানি, চোখটা কেমন চকচক করছে, জ্বরটর আসবে না তো? তুই বরং শুয়ে থাক, আমি তোর লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম যে, শিকলি তো লাগাইনি, ঢুলিতে দেখলি না কেন? আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল, জ্বর না আরো কিছু, তুমি মণিচোরার জল খেয়েছ, এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। শুনছিলেন শ্রীমতী লীলা মজুমদারের লেখা ভূতের 3টি গল্প। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।